আসসালামু আলাইকুম সবাইকে ভিক্টরসের পক্ষ থেকে আজকের ডেইলি নিউজ পেপার সিরিজে স্বাগতম। আজকে হচ্ছে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ দেখব। আজকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রথম আলো এই দুইটা নিউজ পেপার আমি একটু দেখলাম। দেখে বিজনেস স্ট্যান্ডার্ডে আমার মনে হলো যে বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ এবং ইনফোগ্রাফিক আছে। আসেন এগুলো একটু আস্তে আস্তে অ্যানালাইসিস করি একটা একটা করে। তো যথারীতি আমরা প্রথম পাতা থেকে স্টার্ট করি। প্রথম পাতায় হচ্ছে দেখেন সর্ববাম পাশের যে নিউজটা, পিএম তারিক লাইকলি টু ভিজিট দিল্লি নেক্সট উইক, মিট মোদি এনডিটিভি। আচ্ছা, এনডিটিভির বলাতে বলা হয়েছে কি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হচ্ছে এই অগাস্ট মাসের আপনার হচ্ছে বলা হচ্ছে যে 20 থেকে 25 অগাস্টের মধ্যে তারেক রহমান হচ্ছে ইন্ডিয়া ভিজিট করবে। এবং এই ইন্ডিয়া ভিজিটের প্রাক্কালে তারা হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে হচ্ছে কথাবার্তা বলবেন। আমি টপিকসগুলো হচ্ছে একটা একটা করে বলি। প্রথমত হচ্ছে আপনার সব থেকে যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে আপনার হাসিনাস এক্সট্রাডিশন। ঠিক আছে, শেখ হাসিনার প্রত্যাপন আর কি, এক্সট্রাডিশনের জন্য সেটা হচ্ছে কথাবার্তা চলবে আর কি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনার এখানে আছে যে আপনার হচ্ছে ওয়াটার শেয়ারিং, যেটা ওয়াটার শেয়ারিং ওয়াটার শেয়ারিং ট্রিটি, যেটা আপনারা অলরেডি জানেন যে আমাদের যে গাঞ্জিস ওয়াটার শেয়ারিং ট্রিটি 30 বছর মেয়াদি 1996 সালে সাইন হয়েছে, পদ্মা পানি বিনিময় চুক্তি যেটা আর কি, সেটার মেয়াদ হচ্ছে 2026 সালের নভেম্বর মাসে সেটা কি হবে, শেষ হবে। তো এই চুক্তিটা নবায়নের জন্য হচ্ছে বাংলাদেশ চাচ্ছে যে চুক্তিটা নবায়ন হোক এবং এই চুক্তিটার মধ্যে কিছু এক্সিট ক্লজ থাকুক। কি থাকুক? এক্সিট ক্লজ থাকুক। ঠিক আছে, এক্সিট ক্লজ মানে কি? জিয়াউর রহমানের সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 1970 লেট 1970s দিকে বা 1978-এর দিকে যতদূর আমার মনে পড়ে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশেরও কিন্তু গঙ্গার পানি বিনিময় চুক্তি হয়েছিল। এবং সেই চুক্তির যে কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান ছিল যে এত কিউসেক পানি এত মানে এই শুষ্ক মৌসুমে হচ্ছে যে সরবরাহ করতে হবে, এবং এই বিধিবিধানগুলা যদি ভারত যথাযথভাবে পালন না করে তাহলে বাংলাদেশ হচ্ছে একটা এক্সিট ক্লজ রাখছিল, মানে চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে, এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লজ ছিল। সো 1996 সালে শেখ হাসিনার সময় যে ট্রিটিটা হয়েছিল সেটাতে কিন্তু ওইরকম কোনো ক্লজ ছিল না। তো এই ধরনের একটা এক্সিট ক্লজ আমাদের অবশ্যই রাখতে হবে, ঠিক আছে, যাতে ইন্ডিয়া যাতে অবাধ্য না থাকতে পারে, বা আমরা ওরা যদি অবাধ্য হয় তাহলে চুক্তিটা থেকে বেরিয়ে আসতে পারি, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে বর্ডার কিলিং। হ্যাঁ, বর্ডার কিলিং ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে আমরা জানি যে সব থেকে কনফ্লিক্টেড বর্ডারের মধ্যে একটা ওয়ার্ল্ডের, এবং সব থেকে বড় বর্ডারের মধ্যেও কিন্তু একটা। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর বাংলাদেশি কি বিএসএফ কিন্তু প্রচুর বাংলাদেশিদের যারা হচ্ছে আপনি বলতে পারেন কেউ কেউ হয়তো স্মাগলিং করে বা অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে দেখা যায় যে নির্বিচারে মেরে ফেলা হয় উইদাউট এনি ট্রায়াল। সো এই বর্ডার কিলিং কিন্তু একটা বার্নিং ইস্যু, দুই দেশের সম্পর্ক স্ট্রেন করার জন্য এই ইস্যুটা আমাদের অ্যাড্রেস করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে তিস্তা ট্রিটি, তিস্তা চুক্তি আর কি, ঠিক আছে, বা তিস্তা এগ্রিমেন্ট যেটাই বলেন আর কি। আপনারা একটু কমেন্ট করবেন যে এগ্রিমেন্ট আর ট্রিটির মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, তিস্তা এগ্রিমেন্টটা কিন্তু 2011 সালে ড্রাফট হয়ে গেছিল, এটা কিন্তু সাইন হওয়ার কথা ছিল 2011 সালে, বাট মমতা ব্যানার্জি কি করেছে, অপোজ করেছে। বর্তমানে কিন্তু মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে নেই, বর্তমানে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে বর্তমানে আছেন। সো তিস্তা চুক্তির একটা সম্ভাবনা আছে, কারণ আমরা জানি শুষ্ক মৌসুমে তিস্তার পানিটা খুবই দরকার, কারণ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিন্তু একটা বড় অংশ, মানে বলা যায় 2.5 কোটি মানুষ কিন্তু তিস্তার পানির উপর ডিপেন্ড করে। তিস্তার পানির উপরে আপনার সেচের কথা বলেন বা নৌ চলাচল করেন, সবকিছুই কিন্তু তিস্তার পানির উপর অনেক নির্ভরশীল। সো এটা একটা বিষয় যে তিস্তা চুক্তির দিকে যাওয়া যায় কিনা। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস হচ্ছে ট্রেড ডেফিসিট। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রেড ডেফিসিট অনেক বেশি। ইন্ডিয়া থেকে আমরা অনেক বেশি প্রোডাক্ট কিন্তু আমরা রপ্তানি করি, বাট ইন্ডিয়াতে কিন্তু তেমন বেশি প্রোডাক্ট কিন্তু আমাদের দেশ থেকে চায় না। এই ট্রেড ডেফিসিটটা প্রায় $8 বিলিয়ন মতো, ঠিক আছে। সো এই ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে। তাছাড়া ইন্ডিয়াতে আমরা কোনো একটা প্রোডাক্ট যখন এক্সপোর্ট করতে যাই সেটা অনেক কমপ্লেক্স কাস্টম প্রসিজারের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। কিন্তু বাংলাদেশের কিন্তু ক্ষেত্রে ইন্ডিয়া যখন বাংলাদেশে যখন এক্সপোর্ট করে তখন কিন্তু সেরকম কমপ্লেক্স কাস্টম প্রসিজারের মধ্যে দিয়ে যায় না। সো এই বিষয়গুলো একটু অ্যাড্রেস করতে হবে, ইনইকুয়ালিটি থাকা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বললে ইন্ডিয়ার যে আপনার উত্তর ইন্ডিয়ার হচ্ছে উত্তর আহ, পূর্বাঞ্চলের যে রাষ্ট্রগুলা যেগুলোর আমরা বলি নর্থ ইস্টার্ন স্টেটগুলো আমরা বলি সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সের যাতে আনইন্টারাপ্টেড ভাবে যোগাযোগ করতে পারে সেটা হচ্ছে তাদের একটা বিষয়। তাদের ওই রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা জন্য বাংলাদেশের কিন্তু আপনার বলতে গেলে
ল্যান্ড তো ইউজ করতেই হবে, প্লাস হচ্ছে আপনার যে চিকেন নেক বলেন বা শিলিগুড়ি করিডোর বলেন, সেখানেও কিন্তু স্ট্যাবিলিটি দরকার। সো এই হচ্ছে মোটামুটি ইস্যুগুলো। সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে হাসিনার এক্সট্রাডিশন এবং ওসমান হাদির যে খুনি তাদের এক্সট্রাডিশন করা, এটা হচ্ছে আমাদের প্রথম একটা বিষয় আর কি। ঠিক আছে। অ্যান্ড আমাদের ক্ষেত্রে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা আগের মতো না, আমাদের সম্পর্কটা এখন বর্তমানে আমাদের গভর্নমেন্ট বলতেছে যে বর্তমানে সম্পর্কটা হবে ইকুইটি বেসড। ঠিক আছে, ইকুইটি বেসড রেসপেক্টের উপরে ভিত্তি করে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে খালি দেওয়া নেওয়ার সম্পর্ক না, কমপ্লিটলি হচ্ছে যে ইকুইটি বেসড সম্পর্কটা হবে। ওকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সুইচিং টু ইলেকট্রিসিটি অনলি ওয়ে আউট অফ গ্যাস ক্রাইসিস। আচ্ছা, এখন গ্যাস ক্রাইসিস কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক পার্সপেক্টিভে সব থেকে বার্নিং একটা ইস্যু। আপনারা এই গ্রাফটা যদি লক্ষ্য করেন, ডুয়েন্ডেলিং গ্যাস ইন বাংলাদেশ, ডিক্লাইনিং লোকাল গ্যাস প্রোডাকশন ভার্সেস রাইজিং এলএনজি ইম্পোর্ট। চিন্তা করেন যে আমাদের অভ্যন্তরীণ সোর্স থেকে যে গ্যাস হচ্ছে যে আমরা প্রোডাকশন করি, সেটা কিন্তু ক্রমশ কমে আসতেছে। ঠিক আছে, এই যে বিলিয়ন কিউবিক ফিটে আছে গ্রাফে, সো এখন কিন্তু 696.1 বিলিয়ন কিউবিক ফিট কিন্তু আমরা গ্যাস প্রোডাকশন করতেছি। এটা কি অ্যানুয়াল প্রোডাকশন কিন্তু, হ্যাঁ অ্যানুয়ালি, যে প্রতি বছর। আর আমাদের এলএনজি ইম্পোর্টটা শুরু হয়েছে আলটিমেটলি 2018 সাল থেকে। বর্তমানে এই ইম্পোর্টটা কিন্তু আস্তে আস্তে রেজিং অবস্থায় আছে, অনেক বাড়তেছে, 281.9 বিলিয়ন কিউবিক ফিট কিন্তু আমরা ইম্পোর্টের দিকে চলে গেছি। সো এটা কেন হচ্ছে? কারণ বর্তমানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে ডোমেস্টিক যে গ্যাস সোর্সটা, সেটা কিন্তু ক্রমশ কিন্তু ডিপ্লিট করতেছে, বা গ্যাস কিন্তু ক্রমশ কমতেছে। অপরদিকে আমাদের এলএনজি গ্যাসটা কমে গেলেও তো আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের পাওয়ার সেক্টরের প্রায় 41% কিন্তু আমরা ন্যাচারাল গ্যাস থেকে প্রডিউস করি। সো এত হিউজ সংখ্যক প্রডিউস করার ফলে আমাদের কিন্তু এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, সো এই ইস্যুগুলো আমাদের একটু দেখতে হবে। অ্যান্ড এলএনজি কেন আসতে পারতেছে না দেশে, আমরা অলরেডি বারবার ডিসকাস করছি আগের ক্লাসগুলোতেও, যে মিডল ইস্টে যে একটা ক্রাইসিস চলতেছে, সেজন্য যে কাতার থেকে তারপরে আবুধাবি থেকে এলএনজি আসাটা খুব একটা ইজি হচ্ছে না আমাদের জন্য, এবং এটার জন্য একটা হেফটি প্রাইস কিন্তু আমাদের পে করতে হচ্ছে। সো এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর এখানে হচ্ছে আরেকটা বিষয়, যে এই অ্যানালাইসিস পার্টটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের দেখতে হবে, যে বাংলাদেশের গ্যাস রিজার্ভ কি ড্রাই রান বাই 2031, অর্থাৎ 2031 সালের মধ্যে কিন্তু বাংলাদেশের গ্যাস রিজার্ভ প্রায় শেষ হয়ে যাবে, কমপ্লিটলি আমরা আউট অফ গ্যাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, যতদিন না আমরা নতুন আরো গ্যাসের সোর্স আমরা আবিষ্কার করি আমাদের দেশে। ঠিক আছে, এটা একটা বিষয়। সো এলএনজি ইম্পোর্টটা ক্রমশই বাড়বে, আর আমাদের গ্যাসের উপর একটা বড় ডিপেন্ডেন্সি আছে, এটা একটা বিষয়। এগুলা দেখেন যে এলএনজি ইম্পোর্টস কস্ট বাংলাদেশ $3.8 বিলিয়ন ইন 2025, অর্থাৎ 2025 সালে কিন্তু এলএনজি বাবদ আমরা $3.8 বিলিয়ন খরচ করছি। 2024 সালে এটা ছিল $3 বিলিয়ন। এবং দেখেন IEEFA ইনস্টিটিউট ফর ইকোনমিক্স, এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তারা বলেছে কি যে 2029 থেকে 30 সালে তারা প্রজেক্টেড কস্ট দেখাইছে $8.5 বিলিয়ন। ঠিক আছে, সো কস্টটা কিন্তু ক্রমশ আরো বাড়বে। হ্যাঁ, এটা একটা বিষয়। And when Bangladesh completely runs out of domestic gas, it may have to spend 12 থেকে $15 বিলিয়ন a year to meet even part of its demand। অর্থাৎ পরবর্তীতে যখন বাংলাদেশ 31 সালের পরে যখন বাংলাদেশ কমপ্লিটলি তার ডোমেস্টিক সোর্সগুলা খরচ করে ফেলবে, তখন কিন্তু বাংলাদেশকে 12 থেকে $15 বিলিয়ন এলএনজি ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হবে, যদি না বিকল্প ব্যবস্থা আমরা করতে পারি। ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা, বিসাইডস এলএনজি বাংলাদেশ ইম্পোর্টস অয়েল, কোল অ্যান্ড আদার পেট্রোলিয়াম প্রোডাক্টস কস্টিং অ্যারাউন্ড $8.2 বিলিয়ন ইন 2025। অর্থাৎ এলএনজি বাদেও কিন্তু বাংলাদেশ তেল, কয়লা এবং আদার কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট, যেমন কি কি আছে, এই যে এলপিজি আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আছে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আপনার মিনারেল ন্যাপথা আছে, এটসেট্রা পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু বাংলাদেশকে আমদানি করতে হয়। বা লুব্রিকেন্ট অয়েলের কথা বলেন, এগুলো সবই হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, এবং এগুলো হচ্ছে 2025 সালে আমরা $8.5 বিলিয়ন আমদানি করেছি। হ্যাঁ, Bangladesh currently needs more than 4,000 million cubic feet per day MMCFD and million cubic feet per day of gas, অর্থাৎ প্রতিদিন 4,000 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস হচ্ছে বাংলাদেশে লাগে। এগেইনস্ট দিস ডিমান্ড দ্য কান্ট্রি সাপ্লাইস অ্যারাউন্ড 2600 থেকে 2700 MMCFD, অর্থাৎ 2600 থেকে 2700 MMCFD হচ্ছে আমাদের ইন্টারনাল সোর্স থেকে হচ্ছে যে আমরা সাপ্লাই করি। ঠিক আছে, এবং এর জন্য আমাদের একটা শর্টেজ পড়ে যায় ভালোই, দেখেন এই যে 1300 মিলিয়ন কিউবিক ফিট শর্টেজ পড়ে যায়। তো এর মধ্যে 700 মিলিয়ন কিউবিক ফিট হচ্ছে আমরা এলএনজি হিসেবে আমদানি করি। তো স্টিল কিন্তু একটা শর্টেজ কিন্তু থেকে যায়, যেমন 2600 সাথে 700 যোগ করলে 3300 হয়, তাহলে 700 মিলিয়ন কিউবিক ফিট কিন্তু শর্টেজ থেকে যায়। ঠিক আছে, সো এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমরা একটু 2-1 কলামে যাই, এটার বাকি কন্টিনিউশনটা একটু দেখি এখানে কি অবস্থা আছে। আচ্ছা,
2018-19 সাল থেকে এলএনজি আমদানি করতেছে, এটা একটা বিষয়, এটা একটু দেখবেন। আর আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আমরা এই এলএনজি ডিপেন্ডেন্সি কি করব, এলএনজি ডিপেন্ডেন্সিটা রিডিউস করতে পারি। আবারও বলতেছি, কিভাবে আমরা এলএনজি ডিপেন্ডেন্সি আমরা রিডিউস করতে পারি বা কমাতে পারি। এটা তো আর ওভারনাইট আপনি কমাতে পারবেন না, তাই না? এটার একটা প্রসেস আছে। এটা হচ্ছে আপনার একটা প্রসেসের মাধ্যমে এটা আগাইতে হবে। কি করতে হবে? প্রথমত আপনি যদি বলে ফেলেন যে রিনিউয়েবল এনার্জির দিকে সুইচ করবো, রিনিউয়েবল এনার্জি এক দুই দিনে সুইচ করতে পারবেন না, এটার জন্য একটা টাইম লাগে, একটা রিসার্চের ব্যাপার আছে, ঠিক আছে? অ্যান্ড রিনিউয়েবল এনার্জির যদি আপনি বলেন সোলার আপনি প্যানেল ইউজ করবেন, সোলার প্যানেলের কিন্তু একটা ভালো খরচ আছে, ঠিক আছে? ইনিশিয়াল খরচটা বা ইনিশিয়াল কস্টটা বেশি, ঠিক আছে? সো এই প্রজেক্টের ভায়াবিলিটি আমাদের একটু দেখতে হবে, যেটা কিরকম করতে পারি। এছাড়া উইন্ড বেস পাওয়ার প্ল্যান্টের কথা যদি বলি, যেমন উইন্ড টারবাইনের কথা বলি, সেটা কিন্তু আমাদের যে সমুদ্র উপকূলীয় অঞ্চল, যেমন ফেনী, যেমন কক্সবাজার, ওখানে যথেষ্ট বাতাস হয়, ওইসব জায়গায় কিন্তু আমরা উইন্ড পাওয়ার কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়াও আরেকটা কথা এখানে বলা হয়েছে যে আমরা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশগুলো, যেমন ইন্ডিয়া, যেমন হচ্ছে আপনার ভুটান এবং আপনার নেপাল, এই তিনটা দেশ হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে যথেষ্ট ভালো। বিশেষ করে নেপাল, ভুটানের যেহেতু পাহাড়ি অঞ্চল আছে, তারা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটিতে যথেষ্ট ভালো। কিসে? হাইড্রো ইলেকট্রিসিটিতে। যেমন বাংলাদেশে কিন্তু যে কাপ্তাই বাঁধ আছে, তাই না? কাপ্তাই ড্যাম আছে, যদিও ওখানে বেশি একটা ইলেকট্রিসিটি বর্তমানে প্রডিউস হয় না, বাট হাইড্রো ইলেকট্রিসিটি একটা রিনিউয়েবল এনার্জি। এবং ইন্ডিয়া, ভুটান এবং নেপাল থেকে যদি আমরা সম্পর্ক ভালো করে তাদের কাছ থেকে রিনিউয়েবল এনার্জি যদি আমদানি করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য লাভজনক হবে। এখন লেসন্স ফ্রম আমাদের আদার কান্ট্রিজটা একটু দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনাদের যখন এক্সাম্পল দিয়ে বলতে পারবেন, আপনারা তখন এটা এক্সাম্পল দিয়ে উল্লেখ করবেন। এই লেসন্সে বলা হয়েছে আমরা ইউরোপের দিকে একটু দেখতে পারি। ইউরোপে কি অবস্থা হয়েছিল? রাশিয়া ইউক্রেন যখন ওয়ার হয়েছে 2022 সালে, কিন্তু রাশিয়া কিন্তু ইউরোপে কিন্তু গ্যাস সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? গ্যাস সাপ্লাই করাটা কি করছে? কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। আপনারা অলরেডি জানেন যে ইউরোপে কিন্তু রাশিয়া থেকে জার্মানি হয়ে কিন্তু গ্যাস সাপ্লাই হতো আর কি, সেটা কিন্তু রাশিয়া বন্ধ করে দিচ্ছে। এর ফলে ইউরোপ কি করছে? ইউরোপ কিন্তু রেসপন্স খুব ফাস্ট করছে। তারা হচ্ছে দ্রুত রিনিউয়েবল এনার্জির দিকে অ্যাক্সিলারেট করছে। তারা তাদের ন্যাচারাল গ্যাস ডিপেন্ডেন্সি অনেক আপনার কমিয়ে ফেলছে। তার রেজাল্ট ওয়াজ স্ট্রাইকিং। কি রেজাল্ট ছিল? ইউ রিডিউস দ্য শেয়ার অফ রাশিয়ান গ্যাস ইন ইটস ইম্পোর্টস ফ্রম 45% ইন 2022 টু জাস্ট 12% ইন 2025। অর্থাৎ 45% আগে রাশিয়ার গ্যাস দিয়ে মানে ইউ ডিপেন্ডেন্সি ছিল, এখন সেটা 12% নিয়ে আসছে মাত্র। এখন ইউ হচ্ছে প্রচুর পরিমাণে আপনার রিনিউয়েবল এনার্জির দিকে কি করতেছে? ইনভেস্ট করতেছে, খুব র্যাপিডলি করতেছে এই কাজটা। অ্যান্ড বাংলাদেশ কি কমপ্লিটলি সুইচ ফ্রম গ্যাস টু ইলেকট্রিসিটি? অবশ্যই পসিবল। বাংলাদেশ গভর্নমেন্টের একটা টার্গেট আছে। বর্তমানে দেখেন যে অ্যারাউন্ড হচ্ছে 5.61% হচ্ছে আপনার ইলেকট্রিসিটি কোথা থেকে আসে জানেন? আসে হলো আরই থেকে, মানে রিনিউয়েবল এনার্জি থেকে আসে। বাংলাদেশ গভর্নমেন্টের টার্গেট কিন্তু 2030 সালের মধ্যে এই রিনিউয়েবল এনার্জি থেকে ইলেকট্রিসিটিটা অ্যারাউন্ড হচ্ছে 20%-এর মধ্যে নেওয়া। অর্থাৎ 20% এনার্জি, 20% কারেন্ট কই থেকে আসবে? রিনিউয়েবল এনার্জি থেকে আসবে। আমরা যদি ইভেন 10%ও অ্যাচিভ করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক একটা বড় লাভ। এখন আপনি চিন্তা করেন যে রিনিউয়েবল এনার্জিতে আমাদের সুইচ করাটা হইতেছে সব থেকে ভায়াবল অপশন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা করলে আমরা গ্যাসের উপর ডিপেন্ডেন্সিটা কমাইতে পারি। এখন গ্যাসগুলো কই ইউজ হয়? আমি অলরেডি বলছি 41% কিন্তু পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়ে যায়। সো পাওয়ার প্ল্যান্টটা রিনিউয়েবল এনার্জির দিকে যদি নিয়ে যান, তাহলে 41%-এর উপর চাপটা কিন্তু কমে যাবে। তখন গ্যাসটা কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে ভালো গ্যাস দিতে পারবেন, ঠিক আছে? বা হচ্ছে যে আপনার ডোমেস্টিক ইউসেজের দিকে দিতে পারবেন। ডোমেস্টিক ইউজের দিকে গ্যাস ইউসেজটা কমানোটা ভালো, ঠিক আছে? ডোমেস্টিকে বরঞ্চ এলপিজি ইউজ করাটাই হচ্ছে সব থেকে সেফ বেট আর কি। কারণ আলটিমেটলি সিএনজি বা এলএনজি গ্যাসগুলো আপনি যানবাহন বা অন্য জায়গায় বা ফার্টিলাইজার প্রোডাকশনে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস লাগে, সিএনজিতেও লাগে। সো অন্য কোনো জায়গায় হচ্ছে আপনি সাবসিডাইজ করতে পারবেন। সো পাওয়ার যে গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, এই 41%-এর চাপ কমানোর জন্য একটু রিনিউয়েবলের দিকে সুইচ হতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের একটু অপেক্ষাকৃত কম কার্বন এমিটকারী পাওয়ার প্ল্যান্টের দিকে যাবেন। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা যদি বলি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটা লো কার্বন সোর্স, কার্বন কিন্তু কম নির্গত হয়, সো পরিবেশ দূষণটা অনেক কম করে। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের শেলফ লাইফ, কি লাইফ ভাইয়া? শেলফ লাইফটা কত বছর জানেন? আমাদের বাংলাদেশেরটা 60 বছর। 60 বছর কিন্তু অনেক। একটা পাওয়ার প্ল্যান্টের শেলফ লাইফ সাধারণত আপনার 15 থেকে 20-30 বছরের মধ্যে হয়ে থাকে, এই রেঞ্জে, হাইস্ট 30 বছর। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের শেলফ লাইফ হচ্ছে 60 বছর, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু আমরা পুরাপুরি যখন অপারেশনাল হবে 2400 মেগাওয়াট ইলেকট্রিসিটি কিন্তু আমরা ফুললি পাবো। এখন বর্তমানে আমাদের দেশে ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি কত জানেন? জেনারেশন ক্যাপাসিটি যদি বলি বা প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে আপনার অ্যারাউন্ড 32,500 মেগাওয়াট। 32,000 কত? 500 মেগাওয়াট।
এটার মাত্র 5%, 5.61% আমরা রিনিউয়েবল এনার্জি থেকে পাই। এটা আমরা 20% দিকে নিব এবং অপেক্ষাকৃত কম এমিশনকারী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে গ্যাসের উপর চাপটা কমিয়ে আনতে পারি। সো এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস, এটা হচ্ছে যে আপনারা একটু দেখবেন। আচ্ছা, আর ফার্স্ট পেজে ইম্পর্টেন্ট আর কোনো নিউজ আছে কিনা? না, আর কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। আরেকটা হচ্ছে এলএনজি সাপ্লাই ফল শার্পলি অ্যাজ কার্গো ডিলে। দেখেন কার্গো কিন্তু ডিলে হচ্ছে, ওই যে বললাম না মিডল ইস্টে যে ক্রাইসিস হচ্ছে সেটার কারণে এলএনজি কার্গোগুলো সহজে আসতে পারতেছে না। এফএসআরইউ ফল ডিপেন্ড গ্যাস ক্রাইসিস। এফএসআরইউ কি? এফএসআরইউ মানে হচ্ছে, আমি ফুল মিনিংটা বলি, ফ্লোটিং ফ্লোটিং স্টোরেজ। হ্যাঁ, ফ্লোটিং মানে ভাসমান, হ্যাঁ, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। অর্থাৎ এলএনজি গ্যাসটা যে কোনো দেশ থেকে গ্যাসটা তো আর গ্যাস আকারে আসে না, এলএনজি আকারে আসে, লিকুইফাইড ন্যাচারাল আকারে আসে। কেন? কারণ এলএনজি আকারে কনভার্ট করলে আমরা কি জানি, গ্যাসের আয়তন যদি আপনি কমায় দেন তাহলে গ্যাসটা লিকুইডে কনভার্ট হবে। লিকুইডে কনভার্ট হলে আপনি বেশি ট্রান্সপোর্ট করতে পারবেন। কি করতে পারবেন? বেশি গ্যাস ট্রান্সপোর্ট করতে পারবেন। সো বাংলাদেশের ডকে আনার পরে এটাকে কি করা হয়, এফএসআরইউ ইউনিটের মধ্যে দিয়ে যায়, মানে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের মধ্যে দিয়ে যখন যায়, তখন ওই এলএনজি গ্যাসটাকে রিগ্যাসিফাই করে গ্যাসে কনভার্ট করা হয়। পরে পাইপলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় সেই গ্যাসটা কি করা হয়, গ্যাসটা সাপোর্ট দেওয়া হয়, ওই গ্যাসটা করা হয় আর কি, প্রবাহ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এফএসআরইউর ব্যাপার আর কি। কি করে? লিকুইড গ্যাসটারে একেবারে গ্যাস ফর্মে কনভার্ট করে ফেলে। এখন আমি পুরো নিউজে না যাই, আমি জাস্ট এই হাইলাইটটা একটু দেখি। এলএনজি সাপ্লাই প্লাঞ্জেস টু 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। অর্থাৎ প্রতিদিন আপনার এলএনজি সাপ্লাই 300 মিলিয়ন কিউবিক ফিট কিন্তু আপনার কি হয়েছে, প্লাঞ্জেস হয়েছে, বেড়ে গেছে। ঠিক আছে, এটা আপনার বেড়ে গেছে না, এটা হচ্ছে প্লাঞ্জেস মানে কমে গেছে। আপনার কিন্তু এলএনজি কিন্তু বাংলাদেশ অলরেডি দেখছেন যে কতটুকু আমদানি করতে চায় প্রতিদিন। এই যে দেখেন, এই যে আপনার এখানে দেখছেন 700 মিলিয়ন লাগে, এর এগেনস্টে আমরা মাত্র 300 মিলিয়ন কিউবিক ফিট কিন্তু আমদানি করতে পারতেছি। অর্থাৎ আমাদের ঘাটতি কিন্তু অ্যারাউন্ড হচ্ছে 400 সিএফডি কিলিও। ঠিক আছে, এতটুকু আমাদের ঘাটতি আছে। 50% গ্যাস শর্টফল নট মানে নেশন ওয়াইজ 50% কিন্তু গ্যাসের শর্টফল আছে দেশ দেশ পুরা দেশে, সারা দেশে। লো গ্যাস প্রেশার হিটস হাউস হোল্ড, সিএনজি স্টেশন, ইন্ডাস্ট্রিজ, বিজনেস। দেখেন সিএনজি পাম্পগুলোতে গ্যাসের প্রেশার অনেক কম, সব জায়গায় কিন্তু গ্যাসের প্রেশারটা কম, কারণ আপনি তো সেভাবে গ্যাস দিতে পারছেন না। চট্টগ্রাম গ্যাস জাস্ট 43% অফ রিকোয়ার্ড গ্যাস। অর্থাৎ চট্টগ্রামে দেখেন অর্ধেকেরও কম গ্যাস পাচ্ছে। গ্যাস ক্রাইসিস হিজ ফ্যাক্টরিজ 4 অলরেডি কমপ্লিটলি শাট। অর্থাৎ 4টা ফ্যাক্টরি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, ইলেকট্রিসিটি বা লোডশেডিং কেন হচ্ছে প্রতিদিন? লোডশেডিং এর পিছনে কিন্তু আমরা অলরেডি জানি যে 41% গ্যাস থেকে আসে এবং গ্যাস তো ক্রাইসিস চলতেছে। সো লোডশেডিং কিন্তু বর্তমানে একটা এভিডেন্ট বিষয়, অলরেডি কিন্তু প্রচুর লোডশেডিং হচ্ছে, এটা একটা বিষয়। সো দুইটা ইম্পর্টেন্ট নিউজ একটা দেখলাম। আরেকটা দেখেন NBR6 3 নাম্বার পেজে। হ্যাঁ, 3 নাম্বার পেজে কি, NBR6 কন্ট্রাক্টর ডাটা টু প্লাগ রেভিনিউ লিকেজ ইন গভর্নমেন্ট প্রজেক্টস। অর্থাৎ এনবিআর হচ্ছে যে ডাটাগুলা, সেই ডাটাগুলো হচ্ছে রিঅ্যানালাইসিস করতেছে প্রিভিয়াস ডাটা, ট্র্যাকিং দ্য ট্যাক্স লিক, কিভাবে ট্যাক্সটা লিক হয়। এনবিআর ইন্টেলিজেন্স সেলস টু চেক প্রজেক্ট বাই প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় সেগুলো দেখতেছে। সেল ওয়ান্স ইনফো ইন্টু, কোন কোন জায়গায় ইনফো যায়, প্রজেক্টের কস্ট বাই স্টার্টিং ডেটগুলা, কন্ট্রাক্টরের নাম, দেয়ার বিনস অ্যান্ড টিনস অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এবং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, ফান্ডিং সোর্স, এগুলো আর কি। ইনফো টু বি চেকড উইথ গভর্নমেন্ট পেমেন্টস এগেইনস্ট ট্যাক্স আর ভ্যাট রেকর্ডস, অর্থাৎ গভর্নমেন্টকে কত টাকা পে করা হয়েছে এবং এটার এগেইনস্টে কত টাকা ট্যাক্স বা ভ্যাট দেওয়া হয়েছে সেটা। ইনভেস্টিগেশন স্প্যানস মেজর পাবলিক ডেভেলপমেন্ট প্রজেক্টস, কভার রোডস, রেলওয়ে, এডুকেশন, হেলথ, লোকাল ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটারওয়ে, শিপিং, হাউজিং, পাবলিক ওয়ার্কস, এগুলো বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। ডক্টর ইফতেখারুজ্জামানকে আমরা সবাই চিনি, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি হচ্ছে জার্মান ভিত্তিক একটা আপনার অর্থনৈতিক গবেষণা সংস্থা, তার এক্সিকিউটিভ ডাইরেক্টর। তিনি কি বলেছেন, ইট রিমেইনস টু বি সিন ওয়েদার এনবিআর উড বি উইলিং টু হোল্ড ইটস ওন ডিসঅনেস্ট নেটওয়ার্কস অ্যাকাউন্টেবল if proper investigation found tax, VAT, and duty evasion by contractors and businesses, including persons by possible collusion with corrupt elements within the NBR। অর্থাৎ সে চাচ্ছে যে এনবিআর এর মধ্যে যে করাপ্ট অফিসাররা আছে তারা, এবং এছাড়াও হচ্ছে এটার বাইরে যে আদার যে ট্যাক্স ইভেশনকারী যে মানুষ আছে তাদের সবার প্রপার ইনভেস্টিগেশনটা তিনি চাচ্ছেন। ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা, এগুলো একটু দেখলাম আমরা আমরা একটু আরেকটু সামনের দিকে যাই। আফ্রিকান টিম্বার ফুয়েলস মুন্সিগঞ্জ উড ইন্ডাস্ট্রি। আচ্ছা, আফ্রিকান কাঠ আসছে, দেখেন আফ্রিকা থেকে এগুলো কাঠগুলো আসছে। ওয়ার্কার হেল্পস এ ক্রেন অপারেটর মুভ এ জায়ান্ট টিম্বার লক মুন্সিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। লাইবেরিয়া থেকে কই থেকে আসছে কাঠগুলো? আফ্রিকান এগুলো আসছে হলো লাইবেরিয়া থেকে, ক্যামেরুন থেকে, ইকুয়েটোরিয়াল গিনি, গ্যাবন থেকে আসছে। এগুলো কনস্ট্রাকশন, ফার্নিচার, বোর্ড, ব্রিজেস এবং পাইলিং বিভিন্ন কাজে ইউজ করা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক।
বাংলাদেশ স্পেন্স রেকর্ড $10.63 বিলিয়ন অন ফিউল, অর্থাৎ এই যে ফিউল ইম্পোর্টের পিছনে সেটা বলেন এলএনজি বলেন অথবা আদার পেট্রোলিয়াম সোর্স যেমন অয়েলের কথা বলেন বা আদার যে কোনো পেট্রোলিয়াম সোর্সের ক্ষেত্রে এই $10.63 বিলিয়ন কিন্তু 2026 ফিসকাল ইয়ারে কিন্তু অলরেডি খরচ করে ফেলছে। সেটা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা, অনেক টাকা। এত টাকা আপনি ফিউলের পিছনে খরচ করতেছেন, এটা কিন্তু আপনাদের ন্যাশনাল রিজার্ভে, কোথায় এনআর ন্যাশনাল রিজার্ভের উপরে কিন্তু একটা প্রেশার ফেলতেছে, ইমপ্লিসিটলি এক্সপ্লিসিটলি দুইভাবেই কিন্তু প্রেশার ফেলতেছে। একটু দেখি এখানে ইনফোগ্রাফিকটা পড়বেন, আপনারা টিভিএস ভালো করে পড়বেন, এগুলো ইনফোগ্রাফিকগুলো একটু পড়বেন। ফুয়েল বিল হিটস নিউ হাই, ফুয়েল ইম্পোর্টস বিল মোর দ্যান ডাবল ইন ইয়ার, অর্থাৎ এক বছরে আপনার এই ফুয়েল বিলটা দ্বিগুণ হয়েছে। ফুয়েল অ্যাকাউন্ট ফর 14% অফ টোটাল ইম্পোর্ট, অর্থাৎ আমরা প্রতি বছর যতটুকু ইম্পোর্ট করি তার 14% হচ্ছে ফুয়েল বাবদ আমাদের খরচ হয়ে যায়। অ্যাবাউট $1 ইন এভরি $7 অফ ইম্পোর্ট ওয়েন্ট টু ফুয়েল, অর্থাৎ $1 মানে $7 যদি আমরা খরচ করি তার $1 কিন্তু ফুয়েল ইম্পোর্টের দিকে আমাদের খরচ করতে হয়। প্রিভিয়াস রেকর্ড কত ছিল? $9 বিলিয়ন মতো ছিল 2021 সালে কোভিডের টাইমে। হোয়াট ড্রপ হাই ফিউল বিল? হায়ার ইম্পোর্টস, ঠিক আছে। ফিউল বিল কেন বাড়ছে? ইম্পোর্টটা আমাদের বেড়ে গেছে, ঠিক আছে, এটা একটা বিষয়। আর হচ্ছে বৈদেশিক যে গ্লোবাল যে প্রাইস সেটা কি হয়েছে? বাড়ছে, এই বিষয়গুলো। এখন ব্রেন্ট ক্রুড অয়েলের কথা যদি আমি দেখি, আমি লাস্টে দেখছি $87 পার ব্যারেল ছিল, $87, সেটা কিন্তু অনেক টাকা, ঠিক আছে। মাঝে এটা $100 ক্রস করে গেছিল। সো এই বিষয়গুলো আমাদের একটা বিষয়। আর এই রিজনগুলো কি অলরেডি সবাই জানি, যে জিওপলিটিক্যাল টেনশন আছে, আর সাপ্লাই চেন যেটা সেটা কিন্তু অনেকটা ভেঙে গেছে এবং ডিসরাপ্টেড হয়েছে। হরমুজ প্রণালীতে এখন প্রতিদিন মাত্র 5টা থেকে 6টা ভেসেল হচ্ছে আপনার ট্রান্সপোর্ট করতে পারে, এবং বাবেল মানদেবেও কিন্তু আপনার হচ্ছে মাত্র 8-10টা ভেসেল হচ্ছে ট্রান্সপোর্ট হয়। টাইটার রিফাইনিং ক্যাপাসিটি, প্যানিক বাইং অ্যান্ড স্টক পাইলিং, অর্থাৎ প্যানিক বাই করতেছে মানুষ এবং প্রচুর জমা করতেছে, স্টক পাইলিং করতেছে, এটা একটা বিষয়। এর প্রভাবটা কিন্তু সব জায়গায় পড়বে, আমাদের দেশের অর্থনীতিতে পড়বে, খাদ্য মূল্যস্ফীতি সব জায়গায় কিন্তু এটা পড়বে। আচ্ছা, চট্টগ্রাম সিটি গ্র্যাপলিং উইথ আনকালেক্টেড টুইস, এটা একটু দেখতে পারেন, না দেখলেও সমস্যা নেই ওরকম ভাবে। বাংলাদেশ ইনফ্লেশনের স্ন্যাপশটটা একটু দেখেন, কোন জায়গায় কিরকম ইনফ্লেশন। হোটেলে আপনি যে খাওয়া দাওয়া করেন সেখানে খরচটা দেখেন কতটুকু বাড়ছে জুন 2026 থেকে এক বছরে কতটুকু বাড়ছে। হ্যাঁ, সবগুলো একটু দেখতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটু জানার জন্য দেখলেন আর কি। আর আমি ইন্টারন্যাশনাল দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর হচ্ছে কর্পোরেট, কর্পোরেট এটা কি আছে এখানে? ডিসিমিনেশন ওয়ার্কশপ, ন্যাশনাল আরবান পলিসি, আচ্ছা, ইউএনডিপি ওয়ার্কশপ ফর ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ আরবান পলিসি। আচ্ছা, আর এখানে তেমন কিছু নেই। আচ্ছা, ওয়ালটা আমরা দেখি। আচ্ছা, এটা দেখি, ইউএস আইস কি ইনডেফিনিট ইরান ব্লকেট ভাউস টু আইসোলেট তেহরান। আচ্ছা, ইনডেফিনিট টাইমের জন্য ইরানে ব্লকেট করতে যাচ্ছে এবং তেহরানকে অলরেডি তো তাদের উপর একটা স্যাংশন আছেই, আরও আপনার ব্লকেট দিতে যাচ্ছে। আচ্ছা, দেখি এখানে কি। ইউএই সেজ ইরান অ্যাটাক টু ভেসেলস ইন হরমুজ। ইউএই বলছে যে কি করছে, ইরান হচ্ছে 2টা ভেসেল অ্যাটাক করছে হরমুজে। ইরান বার্স ইউএস এন্ড ইসরায়েলি শিপস ফ্রম হরমুজ, অর্থাৎ ইরান কিন্তু ইউএস এবং ইসরায়েলি শিপকে হরমুজ আসতে দিচ্ছে না। ইন্ডিয়াস রাশিয়ান ক্রুড ইম্পোর্টস রিচ রেকর্ড হাই। ইন্ডিয়া এখন রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অয়েল আমদানি করতেছে, রাশিয়ার তেল। আচ্ছা, ঠিক আছে, হরমুজ ট্রাফিক ফলস টু 9 ভেসেল, মাত্র 9টা ভেসেল কিন্তু পার হতে পারতেছে। ব্রেন্ট ক্রুডের প্রাইস তো অলরেডি $87, এটা আমি অলরেডি বললাম, ব্যারেল প্রতি $87। ইরান কিপস রেস্ট্রিকশন টু স্টেট অফ হরমুজ ইন প্লেস। ইরান কিন্তু স্টিল রেস্ট্রিকশন দিয়ে রাখছে হরমুজে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আমরা হচ্ছে একটা বিষয় এগুলো দেখলাম। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এটা দেখেন, ইউএস সেজ ডজেন্স অফ কান্ট্রিজ হেল্প চায়না ডজ ট্রাম্পস ট্যারিফ, ঠিক আছে। ইউএসএ চায়নার উপরে ট্যারিফ দিছে, অ্যান্ড চায়না ওই ট্যারিফটা অ্যাভয়েড করতেছে তার যে প্রোডাকশন সেক্টরটাকে অন্য দেশে ট্রান্সফার করার মাধ্যমে, জাস্ট দ্যাটস ইট, ঠিক আছে। দেখেন একটু, মোর দেন 40 কান্ট্রিজ হেল্প চায়না সার্কামভেন্ট মানে পার করে যাও, কাকে পার করতেছে? বাইপাস করতেছে, কাকে? ইউএস ট্যারিফকে, বাই রাউটিং চাইনিজ এক্সপোর্ট থ্রু কান্ট্রিজ ফেসিং লোয়ার আমেরিকান ইম্পোর্ট ডিউটিস, দ্য হোয়াইট হাউস সেড ইন এ রিপোর্ট থার্সডে। অর্থাৎ চায়না কিন্তু ইউএস এর যে ট্যারিফ সেটাকে সার্কামভেন্ট করতেছে, যেই সব কান্ট্রিতে ইউএস এর ট্যারিফটা অপেক্ষাকৃত কম সেই সব জায়গায় প্রোডাকশন সেক্টরটাকে ট্রান্সফার করার মাধ্যমে। দ্য কান্ট্রিজ, কি কি কান্ট্রি আছে একটু দেখেন, কানাডা আছে, ইন্ডিয়া আছে, মেক্সিকো, জাপান, সাউথ কোরিয়া, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু কান্ট্রি। দ্য হোয়াইট হাউস অ্যালিজেড দ্য প্র্যাকটিস হেল্প চায়না অ্যাভয়েড
tens of billions of dollars in US tariffs and cost American jobs and government revenue. $10 বিলিয়ন মতো ট্যারিফ কিন্তু তারা ছাড় পেয়ে যাচ্ছে। US Trade Advisor Peter Navarro said the practice had arrived the US of both employment opportunities and billions of dollars in tariff revenue. আচ্ছা ফাইন। আচ্ছা ইউএস হোয়াইট হাউস সেড 30 বিলিয়ন থেকে $300 বিলিয়ন ওয়ার্থ অফ গুডস মে হ্যাভ বিন রাউটেড থ্রু থার্ড কান্ট্রিজ টু অ্যাভয়েড ইউএস ট্যারিফ সাইটিং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর এস্টিমেটস। আচ্ছা এটা দেখলেন আপনি যে কিভাবে কি হয়েছে, এটা অলরেডি বললাম। আর নিউজিল্যান্ড উইথড্র সাপোর্ট ফর ইনফ্যান্টিনো। আচ্ছা আর হচ্ছে এখানে আর কিছু এরকম নেই, আমি একটু সামনের দিকে যাই। পারসুইট হাউ রিসার্চ, আচ্ছা ঠিক আছে এটা লাগবে না। ওয়ার্ক হার্ড অ্যালোন, আচ্ছা ঠিক আছে। থটস, এটা হচ্ছে অপিনিয়ন পাতা আর কি। হ্যাঁ অপিনিয়ন। টিবিএস পড়াটা আপনারা আমি প্রিফার করি, ডেইলি স্টার থেকে টিবিএস একটু বেটার লাগে আমার কাছে। হাউ সাস্টেনেবল ইজ সাস্টেইনেবিলিটি? দ্য কোশ্চেন মে sound simple, but it opens up a much deeper debate about the relationship between the economy, the environment, development, human well-being, and future generation. Ultimately, what exactly are we trying to sustain? ঠিক আছে, সাস্টেইনেবিলিটির ব্যাপারটা কি কি আসে, কোন কোন জায়গা থেকে আসে, এটা হচ্ছে একটু দেখতে পারেন আপনারা এই আর্টিকেলটি। দ্য ভ্যালু জেনারেটেড বাই নিউ ডেভেলপমেন্ট মে এক্সিড দ্য ডাইরেক্ট ইকোনমিক ভ্যালু অফ forest timber, land of other extractive users, but have we really replaced the forest? The economic value of timber can be calculated, but what about the forest soil structure, its capacity to retain and purify water, its role in regulating the local climate, its biodiversity, pollination, services, habitat for countless species, and its overall functioning as a complex ecosystem. সো এখানে সাস্টেইনেবল ইউজ বলতে আমরা কিন্তু যে ফরেস্টের উপরে যে কাঠের বা টিম্বারের উপর যে ডিপেন্ডেন্সিটা সেটা কমায় আনার চেষ্টা কি করতেছি, এছাড়াও কি আমরা ফসিল ফিউয়েলের কি বিকল্প কিছু ভাবতে পারতেছি এখন পর্যন্ত, এই বিষয়গুলো একটু দেখবেন। ইন্ডিয়া স্পেস ইন্সপেক্টর এ লঞ্চ প্যাড ফর গ্লোবাল পার্টনারশিপ recognized as a trustworthy, cost-effective, space-faring nation, India is now well placed to transform its technological advance into enduring international partnership. বর্তমানে ইন্ডিয়ার স্পেস এক্সপ্লোরেশনের মিশনগুলো খুবই আলোচিত। চন্দ্রনারায়ণের মিশনটা আমরা অলরেডি জানি, চাঁদে গেছিল। এ নেশন ওয়াইড ক্যাপেবল অফ এক্সিকিউটিং সফিস্টিকেটেড রিলায়েবল স্পেস মিশন, এবং স্পেস মিশনে কিন্তু বড় বড় কোম্পানি যেমন হচ্ছে আপনার রিলায়েন্স গ্রুপ বা আদার্স গ্রুপ কিন্তু ক্রমশ বিনিয়োগ করতেছে। কট বিটুইন ডেপ্থ অ্যান্ড দ্য সি, আচ্ছা এখানে কি আছে? কোস্টাল বাংলাদেশের ফিশার্স রাইট প্রপার্টি ওয়াইল প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি। আচ্ছা ফাইট প্রপার্টি, তারা ফিশারম্যানরা প্রপার্টি ফাইট করতেছে যারা কোস্টাল রিজনে আছে, অলসো তারা বায়োডাইভার্সিটি প্রোডাকশনের জন্য কাজ করে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে একটা কিছু বিষয় আছে, ইনফোগ্রাফি দেখতে পারেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। সো তাদের জন্য কি কি করা যেতে পারে আমাদের ফিশারম্যানদের জন্য, তারা আমাদের অর্থনীতির চাকা ঘুরায়। সো আজকের আলোচনা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।